যেহেতু একটা কথা আসছে ঢাকা শহর অত্যন্ত ঘন বসতিপূর্ণ এবং এখানে যে উন্নয়ন এটা অত্যন্ত দুর্ভাগ্য যে মানে 53 বছরও আমরা ঢাকা শহরকে কিন্তু একটা পরিকল্পিত নগরী করতে পারিনি। অনেক হয়তো প্রশ্ন করবেন পুরানো ঢাকাকে আমি কেমনে করব, কিন্তু আপনি যদি এই জায়গায় আসেন, আমি যদি উত্তর দক্ষিণকে ভাগ করি, দক্ষিণ ঢাকা তো আমার এই 53 বছরের মধ্যেই হয়েছে। আমরা তো চাইলেই 53 বছরের এই দক্ষিণ ঢাকাকে কিন্তু উত্তর ঢাকায় কিন্তু আমরা একটা পরিকল্পনা নগরী করতে পারতাম, সেটাও নেই। আপনি তো কাঁঠালবাগান এরিয়ার দিকে দেখেন এই আরটিভির কাছেই, তাহলে আমরা কি দেখতে পাই যে এটা তো কবে আপনার এটা উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা তো সেই পুরানো ঢাকার যে অবস্থা কাঁঠালবাগানের একই অবস্থা। তাহলে আমরা যাব কোথায়? তার মানে হচ্ছে মানে যারা এই পরিকল্পনা করবেন, যাদের এই দায়িত্ব পরিকল্পনা করার, সেটা হচ্ছে রাজুক। কিন্তু রাজুক কি পরিকল্পনা যেখানে তার প্রধান কাজ সেটা না করে সে আবাসন ব্যবসায়ী, সে ফ্লাইওভার করে, যেগুলি তার কাজের মধ্যে পড়ার কথা না। সে হচ্ছে পরিকল্পনা কি করবে, ঢাকা শহরের জন্য পরিকল্পনা তৈরি করবে এবং সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন হবে সেটা হলো তার দেখার দায়িত্ব। তো এই জায়গাটায় আমাদেরকে একটা বড় আমাদের দুর্বলতা আছে। এবং প্রশ্ন হচ্ছে যে এই যে প্রথমে আমি বললাম পয়ঃবর্জ্যের কথা, এরপরে আসেন আপনি আপনার কি বলে মিউনিসিপ্যাল ওয়েস্ট, আমার যে পৌর বর্জ্য, সেটাও কিন্তু আমি একটা ছোট্ট যে একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনারা যদি আগারগাঁয়ে যান, আগারগাঁ থেকে আমাদের যে তথ্য কমিশনের যে অফিস আছে তার সামনে দেখবেন যে আগারগাঁ থেকে যে খালটা আপনার চলে গেছে গিয়ে আমার কল্যাণপুর খালের সঙ্গে সংযুক্ত হয়েছে, সেখানে আপনি ওই এলাকায় গিয়ে দেখবেন পুরা খালটা বন্ধ। কি দিয়ে? আপনার পৌর আবর্জনা দিয়ে। অথচ খাল কিন্তু দুই দিকে সুন্দর করে পাকা টাকা করে অনেক টাকা খরচ করে কিন্তু এটা করা হয়েছে, কিন্তু সেখানে গেলে আপনি দেখবেন এটা দেখার কেউ নেই। সিটি কর্পোরেশনের আমি মনে করলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা তো হাঁটেন না, তারা গাড়িতে চলেন, এসি গাড়িতে চলেন, কিন্তু যারা মাঠ পর্যায়ে যাদের সুপারভাইজ করার কথা, যারা এগুলি নিয়ন্ত্রণ করার কথা, তারা তো সেটা করছেন না। তাহলে প্রশ্ন হলো সব জায়গায় যেটা সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে জবাবদিহিতা নাই কোথাও। কারণ আমি একটা কাজ না করলে আমার কি হতে পারে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে কিছু বলবে, তুমি কাজটা কেন করো নাই, না করার জন্য তোমাকে এই ধরনের মানে সমস্যার সম্মুখীন হতে হবে চাকরি জীবনে, কিন্তু সেটা হচ্ছে না। আবার তার উপরে যিনি, সেখানেও কোনো জবাবদিহিতা নাই, এটা প্রতিটি ক্ষেত্রেই। এখন আসি আমরা যে খাল, যে আপনার 6টি খালের কথা আপনি বললেন, যেগুলোকে মানে খনন করে পুনরুদ্ধার করে, আমি যেটা মনে করি যে কোনো একটা খাল, যে কোনো একটা নদীকে যদি আমরা দূষণমুক্ত করতে চাই, তার প্রবাহ আমরা যদি ঠিক রাখতে চাই, তাহলে আমার প্রথম কাজই হচ্ছে এটাকে আগে সীমানা চিহ্নিত করতে হবে। যেটা বলছেন এখানে আলোচনা আসছে যে সিএসের মাধ্যমে এটা করা। এখন সিএসকে যে ব্যক্তি মালিকানায় চলে গেল সিএসের পরেও, এটা কারা করলো? সেই তো আমার ভূমি মন্ত্রণালয়ের লোকজন। তো তাদেরকে তো আমরা আজ পর্যন্ত কাউকে কোনো রকম আইনের আওতা আনা হয়নি, এরকম কোনো নজির কিন্তু আমরা দেখছি না। যে আপনি ঢাকা শহরে এতগুলা খাল অমুকের নামে আপনি রেকর্ড করে দিয়ে দিলেন, কিভাবে দিলেন, কে ছিল তখন দায়িত্বে, তাদেরকে আমরা কোনো রকম জবাবদিহিতার আওতায় আনি নাই। তো এখনও সময় আছে সেইটা ধরে খালটাকে আগে চিহ্নিত করা, এবং সেই খালটাকে সেই চিহ্নিত করার পরে যারা দখলদার তাদেরকে উচ্ছেদ করা, এবং সেইখানে তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে খনন করলে শুধু চলবে না, খননের পাশাপাশি আপনাকে যেসব উৎস থেকে মানে দূষণ এই খালে পড়ে সেগুলোকে আপনার বন্ধ করতে হবে। একটা ছোট্ট উদাহরণ অনেক পুরানো, সেটা হচ্ছে ধানমন্ডি লেক। ধানমন্ডি লেকে দেখা গেছে এক সময় যে আশেপাশের বাড়ির পয়ঃবর্জ্য পর্যন্ত ধানমন্ডি লেকে যেত। তখন এটা বিভিন্ন সময়ে পানি যখন টেস্ট করে দেখা হলো যে এখানে পয়ঃবর্জ্যের মানে আধিক্য আছে, তখন সেই খালটা যখন খনন করে যত বাড়ির পয়ঃবর্জ্য সেখানে ছিল সবগুলো একদম সিলগালা করে দিল, কোনো বাড়ির পয়ঃবর্জ্য ধানমন্ডি লেকে ফেলা যাবে না। তো এরকম যেই খালটাকে আমরা ধরবো যে আমরা এটাকে পরিশোধনের ব্যবস্থা করব, পূর্বাবস্থা ফিরিয়ে আনবো, তাহলে সেই দূষণের মানে উৎসগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই উৎসগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। তাহলেই একটা খাল যদি আমি খনন করি, এটাকে যদি আমি পুনরুদ্ধার করার চেষ্টা করি, এটা সীমানা যদি নির্ধারণ করি, তাহলে এটা দীর্ঘস্থায়ী একটা সুফল আমরা পাবো। অন্যথায় দেখা গেল এই বছর আপনি অনেক টাকা পয়সা খরচ করে অনেক মানে কি বলে ঢাকঢোল পিটিয়ে আমরা একটা খাল খনন করলাম, কিন্তু দেখা গেল যে আগামী মৌসুমে আসলে আপনি দেখবেন সেই খাল এখন যে অবস্থায় আছে 1 বছর পরে আবার সেই অবস্থায় ফেরত যাবে। তাই আমাদের যে কোনো উন্নয়নকে যদি টেকসই করতে হয়, তাহলে আসলে এটাকে আরও ভালোভাবে পরিকল্পনার মাধ্যমে করতে হবে। সবসময় একটা জিনিস বিবেচনা আনা দরকার, যেই কাজটা আমরা করব সেটা করার কতটুকু সক্ষমতা আমার আছে, বা এটা করতে গেলে আমার কি কি সমস্যার সৃষ্টি হতে পারে
সেগুলোকে আমার আগেই চিহ্নিত করে সেই সমস্যাগুলো দূরীভূত করার মাধ্যমেই কিন্তু আমরা কাজটাকে টেকসই করতে পারি।